প্রিয় শিক্ষার্থী সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের উচ্চতর গণিতের বইয়ের 10 এর জি শ্রেণী। আমরা এখানে একাদশ, বিষয় হচ্ছে উচ্চতর গণিত। আর অনুসরণী আমরা যেটা শিখবো সেটি হচ্ছে 10 এর জি। আচ্ছা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। শিক্ষার্থী নিশ্চয়ই তোমরা ভালো আছো। শুরু করছি আজকের আমাদের যে ক্লাস, সেটি হচ্ছে 10 এর জি। 10 এর জি এর এটি প্রথম ক্লাস। 10 এর জি অধ্যায় নিয়ে কিছু না বললেই নয় শুরুতে। এটি হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং ইন্টিগ্রেশনের মধ্যে এটিকে সেরা অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়। তার একটাই কারণ যে ইন্টিগ্রেশন থেকে প্রপারলি যদি তুমি বলো সৃজনশীল, আসলে কোনো অধ্যায় থেকেই প্রপারলি সৃজনশীল করা সম্ভব না। সেখান থেকে দেখা যাচ্ছে যে একটি অধ্যায় থেকে অবশ্যই তোমাকে গ নম্বরে অঙ্ক থাকবেই থাকবে, অর্থাৎ একটি যে সৃজনশীল ইন্টিগ্রেশন থেকে থাকবে তার গ নম্বরে এই অধ্যায়টি থেকে থাকবে, এটি প্রায় নিশ্চিত। তারপরে দেখো তাহলে যে এই অধ্যায় থেকেই 4 নম্বর অঙ্ক থাকবে এটি বলা চলে। তাহলে এই অধ্যায়ে বেশ কয়েকটি নিয়ম আছে, সেই নিয়মগুলো যদি আমরা শিখি তাহলে নিশ্চয়ই তোমরা এই অধ্যায়ের অঙ্কটি পাবে। প্রিয় শিক্ষার্থী, আমি বোর্ডে কিছু সূত্র লিখে ফেলেছি ইতিমধ্যে, তোমরা এই সূত্রগুলো একটু লক্ষ্য করো এবং এই সূত্রগুলো বুঝতে হবে। দেখো একটা কি বলেছে, যে এখানে দেখো আমরা যে অধ্যায় শিরোনাম বলেছি নির্দিষ্ট যোগজ ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয়। আমরা ক্ষেত্রফল আগে অনেকভাবে নির্ণয় করা শিখেছি, কিন্তু প্রবলেম হচ্ছে যে এখানে আমাদের বক্ররেখা, অর্থাৎ একটা বক্ররেখা একটা আবদ্ধ ক্ষেত্রকে যদি কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব, তাহলে আমরা এখানে খেয়াল করছি যে একটা বক্ররেখা যেটাকে বলছে y f of x, একটা বক্ররেখা। দেখে না, y f of x একটা বক্ররেখা। দেখো আমি এখানে যে একটা ছবি এঁকেছি তোমাদের বোঝানোর জন্য আরেকবার ছবিটি আঁকতে চাই। যে কোনো একটা বক্ররেখা হতে পারে, সেই দিকে হতে পারে, চাইলে উপর থেকে নিচের দিকেও নামতে পারে। এই রেখাটার নাম হচ্ছে y f of x। নিশ্চয়ই বুঝতে পারছো যে y f of x এর একটা বক্ররেখা। তাহলে এই বক্ররেখার যে ব্যাপারটি এখানে আছে, এটা যদি একটা বক্ররেখা হয় তাহলে দেখো এর পুরো এরিয়ার জন্য ক্ষেত্রফল বের করতে বলেনি। কোনটা? x a। তোমরা জানো x a হচ্ছে y অক্ষের সমান্তরাল। x সামথিং থাকলে সেটি y অক্ষের সমান্তরাল, তার মানে এটি হচ্ছে x a আর এটি হচ্ছে x b, অর্থাৎ x a থেকে x b আবদ্ধ ক্ষেত্রের মধ্যে। আর এর সাথে আরেকটা কি আছে? x অক্ষ। x অক্ষ মানে হচ্ছে এই রেখাটা। দেখো প্রথমে পেয়েছি এটা, তারপরে পেয়েছি এটা, তারপরে পেয়েছি এটা, আর শেষে পেলাম এটা। তাহলে এটা দ্বারা একটা আবদ্ধ ক্ষেত্র হয়ে গেছে। এই ক্ষেত্রের ক্ষেত্রফলটি কত? তো এই ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ a টু b, অর্থাৎ a থেকে b এর মধ্যে কাকে ইন্টিগ্রেশন করতে হবে? y dx। প্রিয় শিক্ষার্থী, যে y dx করলে আসলে কি পাই? দেখো এই অংশের ক্ষেত্রফল বের করতে পারি, এই অংশটার ক্ষেত্রফল বের করতে পারি। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি, খুব সংক্ষেপে বলতে পারি, যদি কোনো ক্ষেত্রফল x অক্ষের সাথে আবদ্ধ হয়, আবারও বলছি যদি কোনো ক্ষেত্রফল x অক্ষ দ্বারা আবদ্ধ হয় তাহলে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ y dx। আবার দেখো ঠিক একইভাবে বলা যাবে, যদি কোনো ক্ষেত্রফল, আমরা পরের যে সূত্রটি আছে সেটিতে চলে আসছি, যদি কোনো ক্ষেত্রফল দেখো এখানে দেখো কোন অক্ষ দ্বারা আবদ্ধ হয়েছে? y অক্ষ দ্বারা আবদ্ধ হয়েছে এই ক্ষেত্রের ক্ষেত্রফল। তখন যখনই y অক্ষ দ্বারা আবদ্ধ হয়েছে তখন y এর দুটো মান, অর্থাৎ y c থেকে y d পর্যন্ত, এটি হলো সীমা। তাহলে এখানে c থেকে d, আর এখানে হচ্ছে x dy, অর্থাৎ এখান থেকে x এর মান বের করতে হবে। যদি দেখো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল x অক্ষের সাথে উৎপন্ন না হয়ে y অক্ষের সাথে উৎপন্ন হয়েছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কথাটি। আমরা প্রথম দুটি অপশন আমাদের জন্য হয়ে গেল। আমরা তাহলে আবারও বলছি, প্রথমটি যেটা আছে, যদি কোনো একটা আবদ্ধ ক্ষেত্রফল x অক্ষের সাথে আবদ্ধ হয় তাহলে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে y dx, সেখানে লিমিট হচ্ছে a টু b। আর যদি কোনো একটা আবদ্ধ ক্ষেত্র যদি x y অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হয় তখন হচ্ছে ইন্টিগ্রেশন অফ x dy। আমি পরবর্তীতে যে দুটি আছে দেখো, কোন একটা ক্ষেত্রে আমরা যেটা বলছি, আমরা এখানে যেটা আছে আমরা যেটা বলছি যে y টু, দেখো দুটো বক্ররেখা, এমনও হতে পারে একটা সরলরেখা একটা বক্ররেখা। আমি আরেকটা ছবি আঁকতে চাই। দেখো এখানে একটা ছবি এঁকেছি, দেখো দুটো বক্ররেখা। এই রেখাটার নাম দিয়েছি y1 f(x), এই রেখাটার নাম দিয়েছি y2 f(x). কোন এরিয়া থেকে? দেখো x a থেকে শুরু করি x b পর্যন্ত, অর্থাৎ এইটা পর্যন্ত।
তাহলে দেখো এখান থেকে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল প্রথমে দেখবে y1 dx, y1 dx মানে কি একটু দেখো, y1 dx মানে হচ্ছে তুমি এই অংশটা ভালো করে এখানে খেয়াল করতে হবে, y1 dx x অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রফল, অর্থাৎ এই ক্ষেত্রফলটা নির্ণয় করা, এই ক্ষেত্রফল অর্থাৎ আমি মার্কার দেখো, আমি এই অংশটা আমি এটুকু ঢেকে ধরলাম, দেখো এই অংশের ক্ষেত্রফল ভালো করে দেখো, মার্কার যেখান দিয়ে যাচ্ছে, অর্থাৎ এই পুরোটার ক্ষেত্রফল মানেই হচ্ছে y1 dx। সেখান থেকে তোমাকে কোনটুকু বাদ দিতে হবে, নিচেরটুকু বাদ দিতে হবে, অর্থাৎ এইটুকু বাদ দিতে হবে, আর এইটুকু বাদ দেওয়া মানে তার ক্ষেত্রফল হচ্ছে y2 dx। তাহলে y1 dx এর সাথে যদি y2 dx বাদ দাও তাহলে এই মাঝের ক্ষেত্রফলটুকু পাবে। তাই দেখো এখানে যেটা সূত্র হয়েছে y1 y2 dx। হ্যাঁ, দুটি বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। শুধু দুটো বক্ররেখা হবে এমন না, এমনও হতে পারে যে একটি সরলরেখা একটি বক্ররেখা। দেখো আমি একটা আঁকলাম, একটা সরলরেখা একটা বক্ররেখা, ঠিক আছে। আমি এখানে যখন বললাম যে এটাকে বললাম আমি y1 এটাকে বললাম f1 of x, আর নিচেরটাকে বললাম y2 f2 of x। দেখো আমি এটাকে বললাম b, আর এখানে দেখো x এর মান তো 0। তাহলে এই ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য কিন্তু আমাকে সেটা বের করতে হবে। আগে হচ্ছে উপরে যেটা থাকবে, দেখো উপরে কোনটা আছে y1, তাহলে এখানে লিখবো y1 মাইনাস নিচে যেটা আছে, নিচে কোনটা আছে, নিচে হচ্ছে y2, তাহলে y1 মাইনাস y2 ইনটু dx। খেয়াল করো লিমিট, এখানে x এর মান একদম 0 থেকে শুরু হয়েছে, 0 থেকে বাড়তে বাড়তে আমি এখানে ধরে নিলাম বড় b পর্যন্ত, বা হতে পারে 4 পর্যন্ত, 3 পর্যন্ত। তার মানে আমরা বলছি যে দুটি বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল থাকতে পারে, এমনও থাকতে পারে যে একটি সরলরেখা ও একটি বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক শেষ সূত্রটাও ঠিক একই রকম। এটি যেমন এই দিকে x এর মান দেয়া আছে, আর এই বক্ররেখাগুলো যদি এই দিকে হয় তাহলে তখন এই দিকে লম্ব টেনে টেনে অর্থাৎ ক্ষেত্রফল বের করতে হয়। আমাদের এই সূত্রটি খুব একটা দরকার হবে না, আমাদের এই সূত্র পর্যন্তই দরকার হবে। অর্থাৎ আমি আবারও বলছি যে দুইটি বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হতে পারে, আবার একটি বক্ররেখা, একটি সরলরেখা ও একটি বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হতে পারে। আমি এখন তোমাদের গুরুত্বপূর্ণ চারটি ফর্ম শিখাবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমাদের প্যারাবোলা নিয়ে ফিজিক্সে এবং ম্যাথের সাথে কিছু কন্ট্রাডিকশন আছে। আমরা গণিতে যেটা পরাবৃত্ত সমীকরণ বলবো, আমরা দেখো পরাবৃত্ত সমীকরণ আছে 4 ধরনের। আমি সেই সমীকরণগুলো একটু দেখি। দেখে নাও, পরাবৃত্তের সমীকরণ আমাদের একটু শেখা দরকার, যেটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4ax। আমরা এখানে বললাম এই এর মান শূন্যের চেয়ে সবসময় বড়। দেখে নাও পরেরটা বললাম যে y স্কয়ার ইকুয়াল মাইনাস 4ax, এখানেও বলছি যে এর মান শূন্যের চেয়ে বড়। আবার বলছি x স্কয়ার ইকুয়াল 4ay, এখানেও বললাম এর মান শূন্যের চেয়ে বড়। x স্কয়ার ইকুয়াল টু 4ay, এবার বললাম মাইনাস 4ay। এই বিষয়ে বিস্তারিত পড়ালেখা আমাদের সেকেন্ড ইয়ারে আছে। আমরা এই মুহূর্তে খুব সংক্ষেপে ছবিগুলো কেমন। প্রিয় শিক্ষার্থী, অনেক সময় দেখো সামনে মাইনাস চিহ্ন না দিয়ে a কে শূন্যের চেয়ে ছোট বলা হয়, আমরা এখানে সব সময় a কে শূন্যের চেয়ে বড় চিন্তা করেছি। এই জন্য দেখো এর 4 ধরনের ছবি আসে। আমি একটু শিখিয়ে দিতে চাই কোন ধরনের সমীকরণের ছবিটি কেমন হয়। ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে y স্কয়ার ইকুয়াল টু 4x, দেখবে এক ঘাত আছে কোন দিকে, দেখো x এর মান এক ঘাত আছে। দেখো তার আগের চিহ্ন কি পজিটিভ আছে না নেগেটিভ আছে? পজিটিভ আছে। তাহলে এই ছবিটি যাবে হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকে। পরাবৃত্তের আকার কেমন হয় তোমরা এসএসসি থেকে জানো, কিন্তু ছবিটার মুখটা কোন দিকে যাবে? যে x অক্ষের ধনাত্মক দিকে। কি করে আমরা বুঝলাম? আমরা শর্টকাট একটা পদ্ধতি বের করে নিলাম। যেহেতু x এর মান এখানে x এর ঘাত 1 আছে এবং সেটির মুখ হচ্ছে তার আগে পজিটিভ আছে, তাই সেটাকে x অক্ষের পজিটিভ দিকে ঘুরিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী, ঠিক একই ভাবে এখানের পদ্ধতিও একই রকম। দেখো না, এখানে এটা দ্বিঘাত, এটা এক ঘাত, তাহলে ছবিটি অর্থাৎ এর আগে আবার মাইনাস চিহ্ন আছে, তার মানে এখানে এই ছবিটি অবশ্যই এদিকে ঘুরবে।
ঠিক এখানে ছবি যদি আমরা বলি তাহলে এখানকার ছবিটা কেমন হবে, দেখে নাও x এর দ্বিঘাত আর y এর একঘাত, তাহলে ছবিটি y এর যেহেতু আগে পজিটিভ তাহলে y এর ধনাত্মক দিকে মুখ করে ঘুরে যাবে। আর ফের ছবি যেহেতু y একঘাত বাট y এর আগে মাইনাস চিহ্ন আছে তাহলে ছবিটি y অক্ষে ঋণাত্মক দিকে মুখ করে ঘুরে যাবে। অর্থাৎ এই চারটি ছবি আমাদের বিভিন্ন সময় দরকার হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই চারটি ছবি আমাদের কেন দরকার হবে। আমি আবারও বলছি যে পরাবৃত্তের এই সমীকরণ এই চার ধরনের আছে। খেয়াল করো y স্কয়ার ইকুয়াল টু 4ax হওয়ার কারণে দেখো 4ax যেহেতু x এর আগে এখানে যেটা একঘাত থাকবে ছবি সেই দিকে ঘুরে যাবে, দেখো x এইটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিক তাই ছবি এই দিকে ঘুরে গেছে। দেখো যখন 4ax একঘাত ভালো কথা বাট আগে মাইনাস ছিল তখন x অক্ষের ঋণাত্মক দিকে ঘুরে গিয়েছে। x স্কয়ার ইকুয়াল টু 4ay দেখো একঘাত কোনটা y তে একঘাত আছে তাহলে y অক্ষের দিকে ঘুরবে, আগে পজিটিভ তাই y অক্ষের পজিটিভ দিকে ঘুরেছে। আর এখানে দেখো y এর আগে নেগেটিভ তাই y অক্ষের নেগেটিভ দিকে ঘুরে গিয়েছে। অর্থাৎ এই চারটি ছবি আমাদের বিভিন্ন সময় দরকার হবে। আমরা এখন সরাসরি অনুশীলনীর অঙ্কে যেতে চাই। আমরা অনুশীলনীর অঙ্কে আমরা আজকে 1 থেকে 1, 2, 3 নম্বরের বেশিরভাগ অঙ্কগুলো আজকে করে ফেলতে চাই আমরা অনুশীলনী। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো 1 এর রোমান 1 অঙ্কটি কি আছে। বলছি x অক্ষের সাথে y sin x বক্ররেখা, x অক্ষের সাথে y sin x বক্ররেখা এবং x π/2 সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা এই অঙ্কটি কিভাবে করতে পারি। 1 নম্বর দেওয়া আছে একটা হচ্ছে y sin x, এরপরে যেটা দেওয়া আছে এর সাথে বলেছে y sin x বক্ররেখা এবং x π/2, আরটা কি দেওয়া আছে x π/2। তাহলে আমাদের এখানে প্রত্যেকটি অঙ্কতে আসলে ছবি আঁকতে হবে। এটা x, এবার যদি লক্ষ্য করো y sin x এর ছবিটি কেমন হওয়া উচিত। আমরা এটা y sin x এর মান কিন্তু আমরা ছবি শিখেছি। খেয়াল করো এখানে যেটা আছে যখন 0 হয় তুমি y sin x তুমি এভাবে চিন্তা করতে পারো y sin x, x এর মান যখন 0 তখন y এর মানও 0, x এর মান যখন 0 তখন y এর মানও 0। যখন এইভাবে আস্তে আস্তে বাড়তে তুমি দেখো যখন 90 আসে তখন সর্বোচ্চ অর্থাৎ 1 চলে আসে। এটা আমরা সবাই জানি। এভাবে বাড়তে চাইলে আরো কার্ভ করতে পারো, এভাবে যে বাড়তে কখন যে 1 হয় যখন π/2 আমরা সোজা দাগ টেনে দিলাম। কারণ আমাদের লাগবে কোন পর্যন্ত, আমাদের লাগবে হচ্ছে x কোন পর্যন্ত লাগবে, x π/2 পর্যন্ত লাগবে। তাহলে এইটা কার ছবি ছিল, এটি ছিল y sin x এর ছবি। তাহলে দেখো x এর মান 0 দিয়ে শুরু হয়েছে, বাড়তে x এর মান কত পর্যন্ত গিয়েছে π/2 পর্যন্ত গিয়েছে। দেখো এই অংশের ক্ষেত্রফল তোমাকে বের করতে বলা হচ্ছে। তাহলে এই অংশের ক্ষেত্রফল যদি বের করতে বলা হয় তাহলে একটু খেয়াল করো এখান থেকে যে তোমাকে যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এখানে বের করতে বলা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রের ক্ষেত্রফল কোন অক্ষের সাথে উৎপন্ন হয়েছে। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে x অক্ষের সাথে উৎপন্ন হয়েছে। কিছুক্ষণ আগেই শিখালাম যে x অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ইন্টিগ্রেশন অফ y dx। তাহলে আমাদের সেই সূত্র অনুসারে তাহলে অতএব নির্ণেয় ক্ষেত্রফল, একটু আগে শিখেছি যদি কোনো ক্ষেত্রফল x অক্ষের সাথে উৎপন্ন হয়, দেখো x অক্ষ দ্বারা আবদ্ধ হয়, তাহলে x অক্ষ দ্বারা আবদ্ধ হয়েছে, তাহলে এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি বলো, ইন্টিগ্রেশন অফ y dx। লিমিটটা কত, লিমিট হচ্ছে a টু b, তাই x এর মান, x এর সবচেয়ে ছোট মান কত এখানে 0, এখান থেকে বাড়তে x এর মান কোন পর্যন্ত বেড়েছে
দেখো π/2 পর্যন্ত বেড়েছে, তাই এখানে নির্ণীয় ক্ষেত্রফল হবে ইন্টিগ্রেশন অফ 0 থেকে শুরু করে কোন পর্যন্ত π/2, সাথে সূত্র হচ্ছে y dx। তাহলে দেখো এখানে যেটা আছে 0 to π/2, y এর মান কত, y equal sin x dx। sin x কে নিশ্চয়ই আমরা ইন্টিগ্রেশন করতে পারি, সেটি হবে মাইনাস cos x, একবার লিমিট বসাবো, একবার π/2, একবার 0 বসাবো। তাহলে দেখো মাইনাস cos π/2 মাইনাস হচ্ছে cos 0। cos π/2 মানে 90, তার মানে জানো cos 90 এর মান 0 আর cos 0 এর মান হচ্ছে 1, তাই মাইনাসে মাইনাসে প্লাস 1 এত বর্গ একক। যেহেতু ক্ষেত্রফল বের করতে বলছে, এটা খেয়াল করতে হবে যে ক্ষেত্রফলের প্রত্যেকটি ক্ষেত্রফলের উত্তর হবে বর্গ, বর্গ দিতে হবে, বর্গ একক। আমরা এটা না লিখলে কিন্তু অবশ্যই তোমাকে 1 নম্বর মাইনাস করে নেওয়া হবে, এটি তোমাকে বুঝতে হবে যে অবশ্যই তোমাকে কি লিখতে হবে, বর্গ একক। তাহলে প্রথম অঙ্কের উত্তর আমরা পেয়ে গেলাম, সেটি হচ্ছে 1 বর্গ একক। এখন দেখো, আশা করি একদম সহজ একটা অঙ্ক, কিন্তু ছবিটা তোমাদের প্র্যাকটিস করতে হবে। প্রত্যেক অঙ্কের আমরা পাশে ছবি আঁকবো, এটি হচ্ছে এখানে মূল বিষয়। আমরা এখন একের রোমান 2 অঙ্কটিতে যদি যাই, দেখো অনের রোমান 2 কি কি দেওয়া আছে, দেখো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে দেওয়া আছে আমরা অনের রোমান 2 তে ছবিটা যাব। তুমি দেখো প্রথমে যেটা দেয়া আছে, এখানে বলে দেয়া আছে y equal x³ y equal to x³ বলে দেয়া আছে, সাথে কি বলে দেয়া আছে, x অক্ষ। দেখো এর সাথে হচ্ছে x অক্ষ, x অক্ষের সমীকরণ। x অক্ষ মানে কি বলে, x অক্ষ মানে হচ্ছে y equal 0। তাহলে x অক্ষের সমীকরণ, x অক্ষ মানে হচ্ছে y equal 0। আচ্ছা, এরপরে দেয়া আছে x equal to 2, x equal to 2 আর x equal কত দেয়া আছে, 3। তাহলে দেখো এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে হবে। একটা জিনিস এখান থেকে তোমাকে বুঝতে হবে যে এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটি তুমি কিভাবে নির্ণয় করতে পারো। আমি বলেছি প্রথমে প্রত্যেকটি অঙ্কের এখানে ছবি আঁকাটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি ছবি বোঝো তাহলেই তুমি অঙ্কটি বুঝবে। হ্যাঁ, এখন কেউ বলে স্যার অঙ্কে অবজেক্টিভে আসছে, আমি কি তখন ছবি আঁকতে যাব? আমি বলবো যেহেতু x অক্ষের কথা বলে দেয়া আছে, তখন একবারে y dx বসিয়ে দেবে, ইন্টিগ্রেশন অফ y dx। আবারও বলছি যে আমাদের এখানে যেটি বলা আছে যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটি কোন অক্ষের সাথে উৎপন্ন করেছে, x অক্ষের সাথে উৎপন্ন করেছে। তাই x অক্ষের সাথে যদি আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হয়, তাহলে আমাদের যে সূত্র সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ y dx। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো অঙ্কের দিকে আরো একবার তাকাও। প্রশ্ন হচ্ছে y equal x³ এর ছবি আমরা কিভাবে আঁকতে পারি। আচ্ছা দেখে নাও y equal x³ এর ছবি আমরা কিভাবে আঁকতে পারি। তোমরা একটা জিনিস দেখে নাও যে y equal x³ এর ছবি তুমি কিভাবে আঁকতে পারো। তুমি বলো স্যার x এর মান যখন 1 তখন y এর মান 1, x এর মান যখন 2 তখন y এর মান হচ্ছে 2 এর কিউব মানে 8, আর x equal যখন 3 তখন y এর মান 27। নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে দেখো তুমি যদি একটা ছবি আঁকতে চাও, তাহলে প্রথম বিন্দুটি কেমন হবে বলো। x এর মান যখন 1, ও x equal to 0 বসাও, তখন y equal to 0। এটা মনে মনে চিন্তা করতে পারো, x এর মান 0 হলে y এর মানও 0। দেখো x এর মান যদি 1 ধরো তাহলে y এর মানও 1, x এর মান যদি 2 ধরো তাহলে একবারে দেখো y এর মান বেড়ে 8 হয়ে যাচ্ছে, আর যদি 3 ধরো তাহলে দেখো বেড়ে আরো অনেক উপরে উঠে যাচ্ছে। ঠিক এই ধরনের একটা ছবি আঁকা আমি চেষ্টা করছি। দেখো এই যে 0 0 0 1 1, দেখো 2 8 একবারে কত উপরে উঠে গেল, আর যখন 3 হবে তখন একবারে 27। এই ধরনের একটা ছবি আঁকলাম আমি, এখান দিয়ে দাগ টেনে দিলাম, কারণ আমাদের x ইকুয়াল কি রেখা, এটা 3, আর যখন এখানে 2 ছিল এটা কি রেখা, x ইকুয়াল টু 2। দেখো আর এই রেখাটার নাম কি, y ইকুয়াল x³ রেখা।
দেখো এইটুকু এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। এই অঙ্ক প্রায় সময় অবজেক্টিভে দেওয়া হয়। এই আবদ্ধ ক্ষেত্রে বক্ররেখা এখানে শেষ না, বক্ররেখা আরো চলছে, বাট আমাকে এই অংশটুকুর জন্য ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। এই অঙ্ক অবজেক্টিভে প্রায় আসে। অবজেক্টিভে যদি আসে তখন তো আর তুমি ছবি আঁকতে যাবে না, তখন তোমাকে ডাইরেক্ট অতএব নির্ণয় ক্ষেত্রফল কোন অঙ্কের সাথে উৎপন্ন করেছে। দেখো তিনটা রেখা দ্বারা আর আবদ্ধ ক্ষেত্র হয় না, এর সাথে আবার কোন অক্ষ দরকার হয়েছে। দেখো এক্স অক্ষ, এই এক্স অক্ষ, এই নিচেরটা হচ্ছে y ইকুয়াল টু 0। তাহলে দেখো চারটা, প্রথমে হচ্ছে y ইকুয়াল টু x কিউব, একটা x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 3, আর এটি হচ্ছে y ইকুয়াল টু 0। এই চারটে দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এটা। তাহলে ইন্টিগ্রেশন অফ আমরা যেটা বলতে পারি, দেখো y dx। তাহলে x এর মান কত, 2 থেকে শুরু করে কোন পর্যন্ত, 3 পর্যন্ত। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো x এর মান 2 থেকে শুরু করে 3 পর্যন্ত। y ইকুয়াল টু কি বলবো, y ইকুয়াল টু x কিউব ইনটু dx। x কিউব কে ইন্টিগ্রেশন করলে x টু দা পাওয়ার 4 বাই নিচে হচ্ছে 4। এবার লিমিট বসবে, একবার বসবে 3 আর একবার বসবে 2। তারপরে দেখো 1/4 কে তোমরা বের করে নিয়ে আসতে পারো, তাহলে থাকে x টু দা পাওয়ার 4 একবার 3 2। তাহলে এখানে দেখো 1/4 বাইরে চলে আসবে, একবার 3 বসবে, তাহলে 3 টু দা পাওয়ার 4 মাইনাস 2 টু দা পাওয়ার 4। এটা যদি তখন তোমরা বের করে ফেলবে তখন তোমরা উত্তরে পৌঁছে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। খুবই সহজ একটা অঙ্ক ছিল এবং এটি অবজেক্টিভে প্রায় সময় আমরা দিয়ে থাকি। 3 নম্বর অঙ্কটিও তোমরা ঠিক একই ভাবে করতে পারো। 3 নম্বর অঙ্কটিও তোমরা ঠিক একই ভাবে করবে, খুবই সহজ একটা অঙ্ক। আমরা এখন 2 নম্বর অঙ্কতে যেতে চাই। আমরা এখন 2 নম্বর অঙ্কতে যাব, তার জন্য সব জায়গায় আমরা পরিষ্কার করছি। লক্ষ্য করো 2 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। 2 এর প্রথম অঙ্কটি যে কোনো একটা অঙ্ক করলেই হবে। আমি 2 এর রোমান 2টি করতে চাই, সেখানে একাধিক অঙ্ক আছে। দেখে নাও আমাদের যে সমীকরণটি দেয়া আছে x² + y² = 16। তোমাদের এটি জানতে হবে এটি আসলে কিসের সমীকরণ। এটি বৃত্তের মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণ। তাহলে দেখো, তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে x² + y² = 16। 16 না বলে তুমি 4 এর স্কয়ারও বলতে পারো, হ্যাঁ। তাহলে এখানে 16 আছে, তাহলে 16 না বলে আমরা এখানে কি বলতে পারি, এত বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক জিরো জিরো। কারণ এটি বৃত্তের অধ্যায়ের ব্যাপার। আমরা এখানে শিখেছিলাম যে মূলবিন্দুতে কেন্দ্র বিশিষ্ট, তার মানে কেন্দ্র হচ্ছে 0 0 আর ব্যাসার্ধ হচ্ছে 4 একক। নিশ্চয়ই এখান থেকে দেখে তোমরা বুঝতে পারছো, যেহেতু ডান পাশে আমাদের 4 স্কয়ার আছে, তাই আমরা বলতে পারি যে এত বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0 এবং ব্যাসার্ধ এবং ব্যাসার্ধ 4। তাহলে আমাদের যেটি হলো, আমরা বৃত্তের একটা সমীকরণ পেয়ে গেছি। তাহলে বৃত্তের সমীকরণ দেয়া ছিল, শুরুতে কেন্দ্র পেয়েছি, ব্যাসার্ধ পেয়েছি। তাহলে লক্ষ্য করো, এখন লিখবো এখন যে x² + y² = 4² মানে হচ্ছে 16। তার মানে দেখো আমরা এখান থেকে লিখতে পারি y² = 16 - x²। তার মানে বলো আমরা এখান থেকে কি লিখতে পারি, y = ±√16 - x²। এখন খেয়াল করো যে y এর মান আমাদের সামনে কি আকারে চলে আসছে, প্লাস মাইনাস চলে আসছে। আমরা এখন একটা বৃত্তের সমীকরণ রাখতে চাই। প্রথমে লক্ষ্য করো, একটা বৃত্তের কেন্দ্র হলো 0 0 তে আর ব্যাসার্ধ হলো 4 একক। দেখো সব দিকে একটু তুমি আইডিয়া করে 4 নিয়ে, তোমাদের কাছে কম্পাস থাকবে সেভাবে প্রশ্ন হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রফল যখন তোমাকে বের করতে বলা হয়েছে, তখন দেখো তোমাকে এই পুরো এরিয়ার ক্ষেত্রফল বের করার দরকার নেই। তুমি যদি যে কোনো একটা অংশের ক্ষেত্রফল বের করো, তাকে যদি 4 দিয়ে গুণ করে দাও, তাহলে দেখো পুরো টোটাল বৃত্তের ক্ষেত্রফল তোমার বের হয়ে
যাবে। এই বৃত্তের কেন্দ্র দেখো এইটাই আছে, এটাকে আমরা বলছি কেন্দ্র, যেটাকে ও দিয়ে চিহ্নিত করলাম 0,0। দেখো ব্যাসার্ধ যে হচ্ছে 4, তাহলে ব্যাসার্ধ যদি 4 হয় তাহলে লক্ষ্য করো ডান প্রান্তে যে অংশটি আছে এখানে আমরা বললাম a, এই অংশটি যেখানে এখান থেকে এটুকু, তাহলে 4, দ্যাট ইজ এর স্থানাঙ্ক 4,0। এই অংশটাকে যদি আমরা b বলি তাহলে দেখো এটা হচ্ছে 0, আমরা বলতে পারি 4, কারণ এটুকুও 4, তাই যেহেতু এখানে ভুজ 0 y অক্ষের উপরে, এটি হচ্ছে এই বরাবর হচ্ছে x অক্ষ আর এই বরাবর বড় অক্ষ y অক্ষ, এই জন্যই ভুজ শূন্য হয়েছে। আচ্ছা খেয়াল করি এখন, তাহলে আমরা আসলে যেটা y আসলে কি নির্দেশ করে, দেখো y হচ্ছে এই মানগুলো নির্দেশ করে। আমরা যে অংশটা ক্ষেত্রফল বের করছি সেটা হচ্ছে প্রথম চতুর্ভাগে বের করছি, তা প্রথম চতুর্ভাগে y এর মান সর্বদাই পজিটিভ। অর্থাৎ আবারও বলছি y মানে কি, দেখো x এর একটা মানের জন্য y এর একটা মান, x এর একটা মানের জন্য y এর একটা মান। বলো স্যার প্লাস মাইনাস কেন আসছে, যে x এর প্রত্যেকটা মানের জন্য y এর দুটো দুটো করে মান পাও, দেখেছো উপরে একটা নিচে একটা। কিন্তু আমরা এখন যেটুকু বের করছি শুধু আমরা অংশটাকে এখন ভেঙে কি আকারে নিয়ে গিয়েছি, অংশটাকে শুধু এরকম নিয়ে গিয়েছি। এখন বলো এই y এর মান কি নেগেটিভ আসার কোনো সুযোগ আছে, নেই। তাই আমরা এখন লিখতে পারি যে x অক্ষের উপরের অংশে লিখো x অক্ষের উপরের অংশে y ধনাত্মক। তাহলে x অক্ষের উপরের অংশে y ধনাত্মক, তার মানে আমরা অর্থাৎ y ইকুয়াল প্লাস মাইনাস চিহ্ন না দিয়ে আমরা বলতে পারি 16 - x²। নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন আমাদের y এর মান শুধু পজিটিভ হয়ে গেল, কারণ y আমাদের এখন x অক্ষের উপরের অংশে আছে। অতএব বৃত্তের ক্ষেত্রফল তোমরা দেখো বৃত্তের যে ক্ষেত্রফল আমরা পেলাম শেষ পর্যন্ত সেটি হবে কি, দেখে নাও এই একটা ভাগ বের করছি, এরকম কয়টা ভাগ আছে দেখে নাও, একটা দুটো তিনটা চারটা, তাহলে 4 ইনটু আমরা এভাবে লিখতে পারি কোন অংশের ক্ষেত্রফল OA BO, পুরোটা ঘুরে আসলাম দেখো OA BO, ঠিক আছে কি বলেছি OA BO ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রের দেখো এখানে 4 ইনটু, তোমরা বলো স্যার এই আবদ্ধ ক্ষেত্রফল তো x অক্ষের সাথে উৎপন্ন হয়েছে y অক্ষের সাথে উৎপন্ন হয়েছে, হ্যাঁ যে কোনো সূত্র লিখতে পারো। তো আমি x অক্ষের সাথে ধরছি, তাই ইন্টিগ্রেশন অফ y dx, যখন x অক্ষের সাথে ধরবো তখন x এর মান কত থেকে সর্বনিম্ন কত ছিল 0, x এর মান বাড়তে বাড়তে কত হয়েছে 4 হয়েছে, তাহলে 0 টু কোন পর্যন্ত 4 পর্যন্ত। তাই দেখো আমাদের যে অঙ্কটি হলো যে 4 ইনটু 0 টু 4, দেখো গত ক্লাসে এই অঙ্কটি তোমাদের শিখিয়েছি, এখানে যেটা আছে y এর মান হচ্ছে স্কয়ার রুট ওভার অফ 16 - x² dx। আমি গত ক্লাসে শিখিয়েছিলাম ঠিক এই অঙ্ক থাকলে সরাসরি তো সূত্র লেখাই যায়, কিন্তু আমরা যদি একটু ধরে করি, যে ধরি এটাই হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি, ধরি x ইকুয়াল a স্কয়ার মাইনাস x² থাকলে a এর জায়গায় কত 4 আছে, তাহলে a sin থিটা দ্যাট ইজ কত হবে 4 sin, তাহলে ধরি দেখো x ইকুয়াল টু 4 sin থিটা, তখন হচ্ছে দেখো এখান থেকে অতএব dx সমান সমান 4 বাইরে চলে আসবে, sin কে করলে কি হবে cos থিটা d থিটা। এবার লিমিট চেঞ্জ করতে হবে, যখন x ইকুয়াল 0, x এর জায়গায় যদি 0 বসায় দাও তখন থিটা ইকুয়াল টু 0 হবে, যখন x ইকুয়াল 4 তখন থিটা ইকুয়াল π/2 হয়ে যাবে। কিভাবে হবে, এখানে 4 কে 4 দিয়ে ভাগ দিলে 1, sin থিটা ইকুয়াল টু 1, sin কতর মান 1, π/2 এর মান 1, তাহলে দেখো এখান থেকে 4 ইনটু 0 টু, এবার 4 না হয় 4 এর জায়গায় কি হয়ে যাচ্ছে π/2। এবার বলো রুটের মধ্যে কি থাকছে, দেখো 16 কমন চলে যাচ্ছে, 16 ইনটু 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর dx মানে কি বলো, এই যে 4 cos থিটা d থিটা। এই অঙ্কটি কেন এরকম ভাবে করব, একবার এই নিয়মটি শিখতে পারলে এই অধ্যায়ে যে দুইটা যে গুরুত্বপূর্ণ নিয়ম আছে প্রত্যেকটা অঙ্কের ক্যালকুলেশন একই, তাহলে যদি ক্যালকুলেশন একই হয় তাহলে আমি একবারে এটা নিয়মটা শিখবো। দেখো এই 16 কে রুট করলে হলো 4,
তাহলে যখন আমরা দেখছি যে 16কে এখানে দেখো, তাহলে আমরা এখান থেকে খেয়াল করতে পারি যে এখান থেকে একটা 4 আর এখান থেকে একটা 4, তাহলে এখানে দেখো 4 4 এখানে 16, তাহলে এই যে এইখান থেকে 4 আসতেছে আর এখান থেকে একটা 4 আসছে, এই 4 আর 4 এই 4 4 16 আবার বাইরে চলে যাচ্ছে। 16 থেকে দেখো আমি 4 ইনটু আমি 8 কে বাইরে নিয়ে গেলাম, একটা 2 কে আমি ভিতরে রাখতে চাই। দেখো আবার বলছি এই 16 কে রুট করলে 4 আর এই 4 4 4 16, বাট আমি 8 বাইরে নিয়ে গেছি, একটা 2 ভিতরে রাখতে চাই। দেখো 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি cos স্কয়ার থিটা, তাকে রুট করলে শুধু cos থিটা। এখান থেকে একটা cos থিটা আর এই cos থিটা মিলে আমাদের সামনে যেটা আসছে cos স্কয়ার থিটা d থিটা। আবার বোঝাচ্ছি, দেখো 16 কে রুট করলে হলো 4, সেই 4 4 এর সাথে গুণ করলে 4 4 16, আমি নিয়ে গেছি 8 দুগুণী 16, তাহলে 8 কে বাইরে নিয়ে গেলাম আর 2 কে ভিতরে রেখে দিয়েছি। এখান থেকে একটা cos থিটা, এখান থেকে একটা cos থিটা, সব মিলে cos স্কয়ার থিটা। তাহলে আমরা দেখতে পারি এখান থেকে যেটা হয়েছে 4টা আমাদের সামনে এখানে আসে 32, ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 2 2 cos স্কয়ার থিটা, আমরা সেটাকে লিখতে পারি 1 প্লাস cos 2 থিটা d থিটা। দেখো অঙ্কটি হয়ে গিয়েছে, তার মানে আমাদের এখানে থাকলো 32, আমরা এটা প্রথমে d থিটাকে করলে কি হবে থিটা প্লাস cos 2 থিটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে sin 2 থিটা বাই নিচে হচ্ছে 2। এখন একবার আপার লিমিট বসবে যেটা হচ্ছে পাই বাই 2, একবার লোয়ার লিমিট বসবে 0, তাহলে এখানে কি থাকলো 32, একবার আপার লিমিট বসাবো, আপার লিমিট যদি বসাই তাহলে এখানে হলো পাই বাই 2 প্লাস sin পাই বাই 2, এখানে বসলে 2 ইনটু পাই বাই 2 মানে sin পাই হয়ে যাচ্ছে 0, মাইনাস লোয়ার লিমিট বসালে সব জায়গায় 0, তার মানে এটা যদি গুণ হয় তার মানে দেখো উত্তর হচ্ছে 16 পাই এত বর্গ একক। দেখো আমরা জানি, আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর স্কয়ার। দেখো আর এর মান হচ্ছে এখানে 4 ছিল, তাহলে উত্তর হচ্ছে আমরা জানতাম উত্তর শেষ পর্যন্ত হবে পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার মানে পাই ইনটু 4 স্কয়ার, তার মানে 16 পাই উত্তর হবে, এটি আমাদের জানা ছিল। তা কিন্তু আমাদের এখান থেকে করে বের করতে হবে যে 16 পাইটি কিভাবে হবে, 16 পাইটি কিভাবে হলো সেটি করে বের করতে হবে। এখানে যে অঙ্ক যেটা করলাম এটি কিন্তু গত ক্লাসে বারবার করে শিখাইছি যে এই অঙ্ক কোনো আলাদা কিছু না, মূল যে বিষয়টি হচ্ছে অঙ্ক কোনো আলাদা কিছু না। দেখো এই পর্যন্ত তুমি যদি এই অঙ্কের সেকেন্ড লাইন পর্যন্ত অর্থাৎ এই লাইন পর্যন্ত আসতে পারো তাহলে এটুকু কিন্তু তোমার আগের অঙ্ক করেছো যা ঠিক একই অঙ্ক। প্রশ্ন হচ্ছে এইটুকুকে যে এইভাবে সাজালাম সেই ব্যাপারটি তোমাকে প্র্যাকটিস করতে হবে। আমরা এই 2 এর বেশ কয়েকটি দাগ নাম্বার আছে, দেখো রোমান এতে ছিল, রোমান 2 এটা, তার এতে ছিল আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা যে অঙ্কটি আসলে করে ফেলেছি সেটি আসলে এ অঙ্কটি করে ফেলেছি। এখন যদি তোমাকে এ না করে বি করতে বলে, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, যদি তোমাকে বি অঙ্কটি করতে বলা হয় তাহলে দেখো বি অঙ্কটির জন্য বলছে প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে 4 গুণ হবে না, নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রথম চতুর্ভাগে মানে শুধু ওইটুকুর ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে ইন্টিগ্রেশন অফ শুধু y dx হবে, আগে এই 4 গুণ হবে না। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার বলছে x অক্ষের উপর আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো x অক্ষের উপরের অংশে বলেছে, তাহলে একে 4 দিয়ে গুণ না দিয়ে কত দিয়ে গুণ করতে হবে, তখন ক নম্বরে 4 দিয়ে গুণ হবে, খ নম্বরে 4 দিয়ে গুণ হবে না, কারণ একটি আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে। আর গ নম্বরে যেটি হবে x অক্ষের উপরের অংশ বলেছে, তাহলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য তখন 4 দিয়ে গুণ না করে আমরা 2 দিয়ে গুণ করব। x অক্ষের উপরের অংশে কয়টি আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আছে, 2টি আছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা 2 নম্বরের বাকি যে অঙ্ক আছে তা অবশ্যই নিজেরা করে ফেলতে পারবে। বই একেবারেই এলোমেলো অবস্থা। আমি এরপর যে অঙ্কটি করাতে চাই সেটি হচ্ছে দেখো আমরা যেটা করেছি আজকের ক্লাসে সেটি হচ্ছে 1 এবং 2 নম্বর শেষ করেছি, আমরা 3 নম্বরটিও করব কিছুক্ষণের মধ্যে। তার আগেই আমি 3 নম্বর করার আগে আমি যেটা আছে আমি 4 নম্বরের 4 যেটি আছে 4 এর 3 4 এই দুটো অঙ্ক করে আসতে চাই। এই দুটো অঙ্ক একই রকম অঙ্ক। আমরা এরপরে 2 এর 1 দাগ 2 দাগ আমাদের হয়ে গেছে। আমরা এখন যেটা করতে চাই, একই জাতীয় অঙ্ক কেন পাশাপাশি রাখা হলো না, আমরা এখন যেটি করতে চাই সেটি হচ্ছে 4 এর 3 নম্বর। 4 এর 3 নম্বর দেখো যেটা দেওয়া আছে
কি দেওয়া আছে দেখে নাও, x স্কয়ার বাই 9 প্লাস y স্কয়ার বাই 4 ইকুয়াল 1। এটি এক নম্বর। প্রিয় শিক্ষার্থী, এটি একটি, তোমরা এই সমীকরণ হয়তো চিনবে, এটি একটি কিসের সমীকরণ সেটি একটু বলে রাখি। এটি একটি উপবৃত্তের সমীকরণ। দেখো 1 নং এ প্রথমে y 0 বসিয়ে পাই, তাহলে y এর জায়গায় যদি 0 বসাও তাহলে কি থাকলো, x স্কয়ার বাই 9 1, তাহলে x স্কয়ার 9, তাহলে x এর দুটো মান এখান থেকে পেয়ে গেলাম, x প্লাস মাইনাস 3। তুমি চাইলে 1 নং এ x 0 বসিয়ে পাই, x এর জায়গায় 0 বসালে তাহলে এখানে চলে আসলো y স্কয়ার বাই 4 ইকুয়াল 1, তাহলে y স্কয়ার ইকুয়াল 4, তাহলে y ইকুয়াল প্লাস মাইনাস 2। দেখো এটা আসলে কি করবে, তোমাকে ছবিটা আঁকতে হেল্প করবে। ছবিটা কেমন দেখো, তাহলে একটা হচ্ছে 3, 0 বিন্দু। দেখো 3, 0 আমরা ধরে নিলাম 1 2 3, তাহলে এটা হচ্ছে 3, 0 বিন্দু। আর একটা -3, 0 বিন্দু। একটা দেখো 0, 2 বিন্দু, 0, 2 এরকম জায়গায় ধরলাম, আর 0, -2। ঠিক দেখো, দেখো আবারও বলছি, তাহলে এটি তুমি বুঝতে পারবে যে খুব সহজে যে কিভাবে এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটি, ঠিক আছে। তাই একবারই লিখতে পারি, অতএব 1 নং উপবৃত্তটি x অক্ষকে -3, 0, আরেকটা হচ্ছে 3, 0 ও y অক্ষকে একবার লিখব 0, 2 ও 0, -2 বিন্দুতে সেট করে। নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আমরা ছবিটা আঁকতে আমাদের জন্য সুবিধা হয়েছে। তাহলে খেয়াল করো, এখন আমাদের 1 নং কে ইমপ্লাইজ করে y এর মান বের করব। 1 নং কে ইমপ্লাইজ করলাম, ভালো করে দেখো। আমরা বলতে পারি y স্কয়ার বাই 4 সমান সমান 1 - x স্কয়ার বাই 9। তাহলে পরের লাইন লিখছি, দেখো আমার নিচে জায়গা নেই, লিখলাম y স্কয়ার বাই 4 সমান সমান, আমি যদি লসাগু করে দিই তাহলে 9 - x স্কয়ার বাই 9, 4 এই পাশে নিয়ে যাব, তার মানে বললাম y স্কয়ার সমান সমান আমরা এভাবে বলতে পারি 4/9 ইনটু 9 - x স্কয়ার। তার মানে দেখো এখান থেকে আমি y বের করতে পারছি, y প্লাস মাইনাস 4 কে রুট করলে 2, 3 কে রুট করলে হলো 3, 9 কে রুট করলে 3 হয়ে গেল, এখানে স্কয়ার রুট থেকে গেল 9 - x স্কয়ার। আবারো বলছি, শুধু y এর মান বের করা হয়েছে, একদম একই কাজ, শুধু এখানে সামান্য একটু আলাদা ছিল, একদম একই কাজ। তাহলে শুরুতে যেটা ছিল এইটাকে ডান পাশে নিয়ে গিয়েছি, তারপরে লসাগু করছি, এই 4 এখানে ভাগ আছে উপরে নিয়ে গেছি, তাহলে এখানে গুণ হয়েছে, তারপরে এবার রুট করে দিয়েছি, তাহলে দেখো y এর মান হয়ে গেছে। তাহলে আমরা দেখো ঠিক আগের মতো আমরা তো সব অংশ বের করব না, এই একটা অংশের আবদ্ধ ক্ষেত্রফল বের করব। দেখো এই জায়গা হচ্ছে মূল বিন্দু, যেটাকে আমরা বলছি 0, 0, আর এটাকে যদি a বলি তাহলে a বিন্দু, দেখো এটুকু মানে তোমরা কত এখানে পেয়েছো, তার মানে এটি হলো 3, 0, আর এটা হলো যদি b বিন্দু বলি তাহলে এটি হচ্ছে 0, 2 ছিল উপরে। তা আমাদের x অক্ষের উপরের অংশ y ধনাত্মক, তাহলে y আমরা এখানে লিখব কি 2/3 ইনটু স্কয়ার রুট ওভার অফ 9 - x স্কয়ার, 9 - x স্কয়ার। খেয়াল করো এখান থেকে, তাহলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কোনো চেঞ্জ হবে না। তাহলে y এর জায়গায় শুধুমাত্র এখানে কি একটা আসবে 4 ইনটু y dx, লিমিট যেটা 0 to 4 ছিল, খেয়াল করো 0 to 4 না হয় এখানে 0 to কত হয়ে যাচ্ছে, 0 to 3, তাহলে এখানে লিমিটটা হচ্ছে 0 to 3, আর এখানে দেখো 2/3 একটা আগে আসছে, তার মানে এখানে হলো 4 ইনটু 2/3 বের হয়ে চলে আসলো, এই 16 জায়গায় এখানে কি বসলো 9 - x স্কয়ার। দেখো এই অঙ্কটি কি তোমরা এখন করতে পারবে কিনা, আমি অঙ্কটি
এক্ষুনি এডিট করে দিতে পারি চাইলে। এই 4 এর জায়গায় হবে শুধু 3, 4 এর জায়গায় হবে কি 3, এই 4 এর জায়গায় হবে যখন 3। তোমরা নিজেরা একটু করে নিও, এটা দেখো যদি কাটাকাটি হয় না তাহলে এখানে বাইরে চলে আসতেছে সেটা হচ্ছে 8/3। হ্যাঁ, আর এখানে দেখো কমন যাবে তখন হচ্ছে 9, আর সব একই থাকবে। এখানে হয় একটা 3। হ্যাঁ, তাহলে এখান থেকে 3 3 এখান থেকে 9 চলে আসে। তাহলে এই 9 কে যদি বাইরে নিয়ে যাও, আগে ছিল কত 8, সেটাকে লিখলাম 4/3 গুণ এখান থেকে বের হয়ে আসলো 9। কেন 8 কে 4 লিখলাম? কারণ ভিতরে একটা 2 নিয়ে যাচ্ছে। তার মানে দেখো 3 3 9, বাইরে 3 4 যেটা চলে আসলো 3 3 তাহলে বাইরে চলে আসলো 12, তাহলে এখানে চলে আসলো 12, এখানে চলে আসলো 12। তার মানে দেখো এখানে আসলো আমরা যেটা এখন করছি সেটা হচ্ছে 4 এর রোমান 3। দেখো 4 এর রোমান 3 এর উত্তর হচ্ছে 6/5। আমি খুব দ্রুত এডিট করে দিয়েছি সবটা, তোমরা ক্যালকুলেশনটা নিজের মতো করে করবে। দেখো y এর জায়গায় এখানে শুধু নতুনত্ব হচ্ছে 2/3 টা বাইরে চলে আসবে, 2/3 বাইরে চলে আসবে। এখন তুমি দেখো তো এই অঙ্কটাকে তুমি চেনো কিনা? এই অঙ্কটা একাধিকবার শিখিয়েছি, এটা স্কয়ার রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার ফর্মে আছে। তখন বলেছি ধরি x a sin থিটা ধরতে হয়, তার মানে এর জায়গায় 3 আছে, তাই ধরেছি x 3 sin থিটা। অর্থাৎ এর নিচেরটুকু এক প্রত্যেকটা সময় একই রকম। এই যে একটা ক্যালকুলেশন শিখলে এখান থেকে, এখন বলো স্যার এখান থেকে তো সরাসরি সূত্র প্রয়োগ করতে পারতাম, যেহেতু অঙ্কটি 4টে নাম্বার দেবে, অঙ্ক না করে অঙ্কটা এক লাইনে শেষ হয়ে যেত। এই জন্য মূল পদ্ধতি যেটা সেই অনুযায়ী অঙ্কটিকে ধারাবাহিকভাবে আমরা করে আসলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা একেবারেই সহজ একটা অঙ্ক, আরো একটা অঙ্ক আরেকটা বা দুটো অঙ্ক করে আজকে ক্লাস আমরা শেষ করতে চাই। আমরা এই 4 এর রোমান 3 রোমান 4 একই রকম রোমান 3 একটা অঙ্কই দিয়েছে। আচ্ছা, এই অঙ্কটি আমি পাশাপাশি করে দিলাম, এটা একটু খেয়াল করে রাখবে, কারণ দেখেছো অঙ্ক দুটোর ক্যালকুলেশনটা সম্পূর্ণ একই রকম, অঙ্ক দুটোর ক্যালকুলেশন একদম একই রকম, তাই আমি অঙ্ক দুটোকে এক জায়গায় নিয়ে আসলাম। আমরা এই নিয়মের অঙ্ক শেষ, এবার আমরা নতুন একটা নিয়মের অঙ্ক করতে যাব এখন। সেখানে যেটা আমরা করছি, আচ্ছা খেয়াল করো, এখানে আমরা এখন যে অঙ্কটি করতে চাই সেটি হচ্ছে 3 এর রোমান 1, যেভাবে লিখতে পারো দেওয়া আছে দিয়ে লিখতে পারো, বা প্রদত্ত প্যারাবোলা, যেটাকে আমরা বলছি y স্কয়ার ইকুয়াল 4x, প্রদত্ত আমি প্রথমে দেখো এটার ছবি একটা তোমাদের শিখিয়েছি কিনা, এটার ছবি কেমন হবে, যেহেতু একঘাতিক x তার আগে পজিটিভ চিহ্ন আছে, তাহলে ছবিটি যাবে x অক্ষের ধনাত্মক দিকে। ছবিটি কিভাবে x অক্ষের ধনাত্মক দিকে গেল সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। প্রশ্ন হচ্ছে দ্বিতীয়, y mx মূলবিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্দেশ করে, y mx মূলবিন্দুগামী। তাহলে y x এটা আসলে কি? তুমি দেখো x এর কিছু মান বসাও, x এর মান যখন 1 y এর মান তখন 1, x এর মান যখন 2 y এর মান তখন 2, নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এই যাবে একদম এইভাবে চলে যাবে। তুমি আইডিয়া করে x এর মান 1 হলে y এর মান 1, x এর মান 2 হলে y এর মান 2 এভাবে বসাই তুমি যোগ করে দিতে পারো। আচ্ছা, তার মানে আমরা ছবিটা দুটো পেলাম, এটা হচ্ছে 1 নম্বর আর এটা হচ্ছে 2 নম্বর। প্রশ্ন হচ্ছে এদের আগে ছেদ বিন্দু বের করতে হবে। তাহলে প্রথমে লিখবো 1 নং, ও 2 নং হতে পারে। দেখো y x, তাহলে y এর জায়গায় আমি কি বসাই দিতে পারি, x স্কয়ার 4x। তার মানে দেখো দুটোকে যদি এক পাশে নিয়ে আসি, x স্কয়ার 4x 0। যদি আমি x এখান থেকে কমন নিই তাহলে এখানে আসলো x 4 0। তাহলে x এর দুটো মান আমরা পেলাম, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 4। তার মানে দেখো x 0 হলে তুমি যদি 2 নম্বরে বসাও
2 নম্বরকে ইমপ্লাইজ করো তাহলে y ইকুয়াল টু 0। তার মানে দেখো x ইকুয়াল টু যদি 4 বলে এটাও 2 নম্বরে বসাও তখনও y ইকুয়াল টু আসলে কি পাও 4। তার মানে দেখো আমরা বলতে পারি অতএব 1 নং ও 2 নং এর ছেদ বিন্দু একবার হচ্ছে 0,0 ও 4,4। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু যেটাকে আমরা বলছি 0,0 আর এইটা আমরা বললাম a, এটাকে বললাম 4,4। প্রিয় শিক্ষার্থী দেখো এখান থেকে লম্ব টানতে হবে। তাহলে এইটুকু 4, এই বিন্দুর স্থানাঙ্কটা কত বলতে পারো? 4,0। কারণ এইটুকু হলো 4 আর এইটুকু 4, তাই এই বিন্দুর স্থানাঙ্ক 4,4। তাহলে এইটুকু হয়েছে 4,0। তার মানে আমরা দেখতে পারি আমাদের এই অংশের ক্ষেত্রফল বের করতে হবে, অর্থাৎ x এর মান 0 দিয়ে শুরু হয়েছিল, 0 থেকে বাড়তে বাড়তে ক্রমান্বয়ে 4 পর্যন্ত গিয়েছে। এখন এখানে একটি রেখা না, আমাদের উপরে যে রেখাটি আছে সেই রেখাটির নাম হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4x, আর নিচে যে রেখাটি আছে সেই রেখাটির নাম হচ্ছে y ইকুয়াল টু x। তাহলে এখানে একটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হয়নি, এখানে দুটি রেখা, একটা সরল রেখা একটা বক্ররেখা। তার মানে দেখো অতএব নির্ণীয় ক্ষেত্রফল তুমি এখানে লিখবে y1 y2 dx। দেখো x এর লিমিট 0 থেকে বেড়ে, যেখানে dx আছে না তাহলে x এর লিমিট দিতে হবে, 0 থেকে বেড়ে ক্রমান্বয়ে কোন পর্যন্ত গিয়েছে? 4 পর্যন্ত। নিশ্চয়ই বুঝতে পেরেছো? 0 to 4। এবার দেখো y1 কোনটা? উপরে যেটা থাকবে সেটাকে y এর পরিবর্তে মনে মনে y1 ধরবা, তাহলে y1 স্কয়ার ইকুয়াল টু 4x। তাহলে বল y1 সমান সমান কি? y1 মানে হচ্ছে একে রুট করে দাও, তাহলে এখানে লিখবো 2 স্কয়ার রুট ওভার অফ x। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে নিচে যেটা থাকবে সেটাকে y না ধরে নিচে কোনটা আছে y ইকুয়াল টু x, নিচেরটা y এর জায়গায় মনে মনে y2 চিন্তা করব, তাহলে y2 ইকুয়াল টু y2 এর জায়গায় কি হবে? x ইনটু dx। এই জায়গাটা বুঝে নাও, এখানে y1 y2 মানে কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ না। y1 মানে কি উপরে যেটা থাকবে সেটাকে y এর পরিবর্তে মনে মনে y1 ধরবে, তাহলে y1 স্কয়ার ইকুয়াল টু 4x দেয়া আছে, তাহলে y1 সমান সমান কত? তাহলে রুট করে দিয়েছি। এখন তোমরা নিশ্চয়ই এই ইন্টিগ্রেশনটি করতে পারবে। দেখো এখানে কি হবে, 2 বাইরে চলে আসলো, x এটাকে করলে x টু দা পাওয়ার 3/2, তার নিচে হচ্ছে 3/2 মাইনাস এটাকে করলে হলো x স্কয়ার, তার নিচে হচ্ছে 2। এখন যেটা আমাদের সীমা আছে একবার 4 একবার 0 যদি তুমি বসায় দাও তাহলে এই অঙ্কে মান তোমরা পেয়ে যাবে। আজকের হোমওয়ার্কগুলো আমি একটু সুনির্দিষ্ট করে দিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করতে চাই। অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি, তোমরা যারা শুরু থেকে ক্লাসটি দেখে নিবে আজকের হোমওয়ার্কগুলো দেখে নাও। আমি একই অঙ্ক একাধিকবার না করে আমি একটু কম করে দিচ্ছি, যেমন 1 এর রোমান 1 করো, তোমরা রোমান 2 করো, হ্যাঁ এই 1 এর 3টাই করো। এখানে এই দাগ নাম্বারটা মূলত হচ্ছে অবজেক্টিভ বেস, অবজেক্টিভ বেস। 2 নম্বর যেটা আছে 2 এর একটা করো, সেটা হচ্ছে রোমান 2 করো, আর কোনোটা করতে হবে না, রোমান 2। হ্যাঁ আচ্ছা, শুধু রোমান 2 এর এটা করো, বাকিগুলো হচ্ছে এক এক লাইনে উত্তর লিখে রাখবা। বির এক লাইনের উত্তরটা কি, বির ক্ষেত্রে কি করতে হবে, সির ক্ষেত্রে কি করতে হবে, এটি করে রাখবা। এবার দেখো এবার আছে 3 তে যেটা করবা সেটি হচ্ছে 3 এর রোমান 1 করো, রোমান 2 একই রকম অঙ্ক, দরকার হয় না করা। 3 এর রোমান 1 দিলাম, আর 4 এ আমি 4 এর দিলাম রোমান 3, একটা অঙ্কই দিলাম 4 এর রোমান 3। আচ্ছা এই হচ্ছে আজকের হোমওয়ার্ক, আমি অঙ্ক একেবারে কম করে দিয়েছি। এই কটা অঙ্ক তোমরা ভালোভাবে করলে আমি যা করিয়েছি প্রায় হোমওয়ার্কটাও সেরকম। আগামী ক্লাসে এখান থেকে আরো কিছু ক্ষেত্রফল শিখবো, তারপরেই আমরা ইন্টিগ্রেশন বাদ দিয়ে আপাতত সেকেন্ড পেপার শুরু করব। ফার্স্ট পেপারে ফাংশনের একটি অধ্যায় হয়তো আমি পড়াইনি, কিন্তু ওদিক থেকে 2-1 নম্বরের অঙ্ক আসে, ওটাই আমরা পরবর্তীতে শিখবো। আগেই সেকেন্ড পেপার শুরু করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি।